আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুইট রিভেঞ্জ গল্পের 6 নম্বর পার্ট। তো চলেন শুরু করা যাক। অর্ক দাঁড়িয়ে আছে বারান্দায়। রাতের নিস্তব্ধ নাগরী তার কাছে এখন বড্ড প্রিয় হয়ে উঠেছে। বিসেন্দ্রনাথের বাড়িতে অর্ক দেখিয়ে দিয়েছে মানুষ কিছু চাইলে তা সে করেই ছাড়ে। আজকে আরণি অবাক হয়েছিল অর্ককে দেখে। আরণি আজকে প্ল্যান করেছিল এখানে থাকা বড় কোনো বিজনেসম্যানের সাথে বন্ধুত্ব করবে এবং তার বাবাকে বলে তার সাথে বিয়ে ঠিক করে নেবে। কিন্তু যখন অর্ককে দেখে তখন সে নিজেকে সামলাতেই পারেনি। অর্কের এমন পরিবর্তন আরণির হজম হচ্ছে না। এমন সময় জান্নাত এসে দাঁড়ায় অর্কের পিছনে। অর্ক হালকা কাঁধ ঘুরিয়ে দেখলো জান্নাত এগিয়ে অর্কের পাশে এলো। দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে নীরবতা কাটিয়ে বেশ কিছু সময় পর জান্নাত বলে, তাহলে এই মেয়েটাই সে যাকে তুমি ভালোবাসো? অর্ক তখন বলে, জান্নাত তখন বলে, এই জন্যে কি আমি শুধু তোমার বন্ধু হয়ে থেকে গেলাম? অর্ক তখন আবারও বলে, জান্নাত তোমাকে আগেই বলেছি ভালোবাসা দিয়ে আমাকে আর পাওয়া যাবে না। জান্নাত তখন অর্কের কথা শুনে বলে, তুমি কি তাকে এখনো ভালোবাসো? অর্ক তখন বলে, ঠিক জানি না, তবে মনের কোথাও যেন ওর প্রতি একটা টান অনুভব করতে পারি। তখন জান্নাত বলে, আচ্ছা বেশ, আমি না হয় বন্ধু হয়ে থাকবো তোমার পাশে। অর্ক কিছু বলতে পারে না। জান্নাত দিকে খুশি মাখা দৃষ্টিতে তাকায়। মাঝরাত, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এক নির্জন মোড়, ঘুটঘুটে অন্ধকার ছড়িয়ে ছিটিয়ে থাকা সাদা ধোঁয়া, আগুনের লীলাহান শিখা আর পুড়ে যাওয়া প্লাস্টিক লোহার গন্ধে বাতাস বেশ ভারী। চারিদিকে শুধু বিস্ফোরণের শব্দ। আজ লন্ডন ট্রাকের কঙ্কাল দেখা যাচ্ছে। 30 কোটি টাকার মাল 40 কোটি বিশাল কারভার্ড ভ্যান ভর্তি হয়ে রওনা দিয়েছিল চট্টগ্রাম বন্দরের দিকে। মালগুলো ছিল ইম্পোর্টেড কেমিক্যালস, সোলার প্ল্যান্ট, যন্ত্রাংশ এবং কয়েকটি দামি মিশনারি, যা আশরাফ ইন্ডাস্ট্রিজের আগামী 3 বছরের সবচেয়ে বড় প্রজেক্টের চালিকা শক্তি। কিন্তু সবাই শেষ, চারিদিকে শুধু ধ্বংস। আগুনের তাপে হাইওয়ে পিচ পর্যন্ত গলে গিয়েছে। বিস্ফোরণে উড়ে গিয়েছে ট্রাকগুলোর ছাদ। কয়েকটি ট্রাক তো প্রায় ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘটনার ভয়াবহতায় ফায়ার সার্ভিস, পুলিশ, এমনকি সেনাবাহিনীর বিশেষ টহলও ছুটে এসেছে। কিন্তু এর মধ্যেই আগুনের ছায়া আলোয় একজন মানুষ দাঁড়িয়ে আছে, অদ্ভুত এক প্রশান্তিতে সবার থেকে দূরে। সেই হাতে ধরা সিগারেট ঠোঁটে চেপে ধোঁয়া ছেড়ে মৃদু হাসে। সে হলো সাব্বির রহমান, যে 10 বছর জেলে ছিল, যাকে মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়ে দিয়েছিল আশরাফ সাহেব। সে ফিরে এসেছে, আর তার প্রথম আঘাত এতটাই শক্তিশালী যে আশরাফ ইন্ডাস্ট্রিজের ভিত কেঁপে উঠবে। আশরাফ সাহেব বিজনেসের জন্য সব করত, কাউকে সরানোর প্রয়োজন হলেও একবারও ভাবতো না। কিন্তু আশরাফ সাহেবের এবার যেন হারাতে চলেছে তার এত টাকার রাজত্ব। সাব্বিরের সঙ্গে ছিল 4 জন বিশেষ প্রশিক্ষিত লোক, যারা একসময় কন্টেন্ট ব্লাস্ট টিম হিসেবে কাজ করত। এখন তারা সাব্বিরের জন্য আগুনের খেলা খেলতে প্রস্তুত। প্রতিটি ট্রাকে সাধনে লাগানো হয়েছিল সময় নির্ধারিত বোমা। বোমায় বিশেষ কেমিক্যাল ফুয়েল ব্যবহার করা হয়েছিল, যাতে ছোট স্পার্ক থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়। সবকিছু এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কারো মনে সন্দেহ হওয়ার উপায় নেই। পেছনে লাল আলো জ্বলছে, পুলিশ সাইরেন, মিডিয়া পৌঁছে গেছে। তবুও সাব্বিরের মুখে কোনো ভয় নেই। সে এক পা করে এগিয়ে যায় ধ্বংসস্তূপের মাঝে। আগুনের আভায় তার চোখে স্পষ্ট দৃঢ়তা। সে বলে উঠল, আজ শুরু, একে একে সব কিছু নিয়ে নেবো আশরাফ। তুমি যেভাবে আমার জীবন শেষ করেছিলে, আমি সেইভাবেই তোমার সাম্রাজ্য পুড়িয়ে ছাই করে দেব। সাব্বিরের ঠোঁটে একটুখানি বিজয়ের হাসি। সাব্বিরই ছিল আশরাফের একমাত্র প্রতিদ্বন্দ্বী। সেই সাব্বিরকেই সরালো নিজের ম্যানেজারকে খুন করিয়ে। সকাল হয়েছে। চিরচরিত সময়ের আগেই আশরাফ সাহেব অফিসে হাজির। আজ তার একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার কথা ছিল চাইনার এক কোম্পানির সাথে। কিন্তু হঠাৎ ম্যানেজার জামির দৌড়ে এসে বলে, স্যার ভয়াবহ খবর, আমাদের সব ট্রাক আগুনে পড়ে গেছে। প্রথমে তিনি না বুঝলেও কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারে জামির কিসের কথা বলেছে। আশরাফ উঠে দাঁড়িয়ে চিৎকার করে, কি বলছো তুমি? কই গেল মালগুলো? কিভাবে হলো? পুড়ে গেছে মানে? তুমি সব চেক করোনি পাঠানোর আগে? তখন জামির বলে, স্যার 5 বার চেক করা হয়, কিন্তু তবু সব ব্লাস্ট হয়েছে। পেট্রোল বিস্ফোরণ, ফায়ার সার্ভিস বলেছে বোমা লাগানো হয়েছিল, কেউ ইচ্ছা করে করেছে। আশরাফ তখন বলে, কি? তখন জামির বলে, স্যার সব টিভি চ্যানেলে কভার করেছে এটা। আপনার কোম্পানির নাম এখন লাগিয়ে মার্কেটের নতুন চলমান যে প্রোডাক্ট, সেগুলো স্টক প্রাইস পড়াও শুরু করেছে। আশরাফ মুহূর্তে চুপ হয়ে যায়। রাতে ব্লাস্ট, দিনে স্টক, পেজ ড্রপ, সব যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। সে চেয়ারে ধরে বসে পড়ে। হঠাৎ ফোন বেজে ওঠে। টেবিলে থাকা ফোনটার দিকে নজর যায়। একটা অচেনা নাম্বার। রিসিভ করেছে আশরাফ সাহেব। বলে, হ্যালো। ওপাশ থেকে কাপা গলায় ভেসে আসে পরিচিত কণ্ঠ, সাব্বিরের। কেমন আছো পার্টনার? আশরাফ অবাক, চিৎকার করে বলে, তুই? সাব্বির? সাব্বির তখন বলে, হ্যাঁ আমি। আগুনটা কেমন দেখলে? ভালো লেগেছে তো? ও, লাইভ না দেখলে মজা পাবে না। যাই হোক, প্রাইস ড্রপ করলাম, কেমনে শুনবে না? তোমার প্রোডাক্টে নকলের অভিযোগ মেরে দিছি। এটা তো শুরু মাত্র আশরাফ, এবার তোমার ধ্বংসের পালা। আশরাফ তখন বলে, তুই কি চাস? সাব্বির তখন বলে, বাপরে, একদম সোজা পয়েন্টে আসলে। আমি চাই তুমি শেষ হও, তুমি কাঁদো, তুমি বোঝো
প্রতিশোধ কাকে বলে। তুমি আমাকে যে রাতে দিয়েছিলে ছেলের ভিতর, এবার আমি তোমার জীবনটাকে সেরকম অন্ধকার করে দেব। আশরাফ তখন বলে, সাব্বির আমি ছাড়বো না তোকে। সাব্বির তখন বলে, তুমি তো একসময় বলেছিলে জীবন একটা খেলা, এখন সেই খেলায় আমি কুইন মুভ করলাম পার্টনার। ছাড়াছাড়ি তো অনেক পরের বিষয় বস। কল কেটে যায়। আশরাফ সাহেব বুকে হাত দিয়ে বসে পড়ে, মাথার মধ্যে ঘুরে 30 কোটি টাকার ব্যাংক লোন, যেন সবকিছু তার এবার হারাতে হবে। যেসব ইনভেস্টাররা এই ডিলে টাকা ঢেলেছিল এগুলো বিক্রি করলে 60 কোটি টাকা হবে। এই 60 কোটি টাকা এখন কিভাবে জোগাড় হবে? এক সপ্তাহ পর কয়েকদিন ধরে আশরাফ ভিলাতে নানান সমস্যা দেখা দিচ্ছে। ইনভেস্টাররা বাড়িতে আসছে, ব্যাংক থেকে চাপ দিচ্ছে টাকার জন্য। সবকিছু মিলিয়ে পুরো বাড়িটা থমথমে করছে। কিন্তু এর ভিতরে আরুনি নেই। সে অর্ককে নিয়ে ভাবনাতে ডুবেছে। বিজনেস পার্টির সে রাতটার পর আরুনি অর্ককে দেখে অবাক হয়েছে। সেদিন আরুনির চোখের সামনে যেন একটা নতুন মানুষকে দেখেছিল, যার মুখটা একসময় ছিল ধুলিমাখা, বলিন জামা, নিঃশব্দ কাজের ছেলে। আর এদিন তার চোখে ছিল আত্মবিশ্বাস, ঠোঁটে কঠিন নিষ্ঠুর এক হাসি। আর সেই হাসি কাঁপিয়ে দিয়েছিল আরুনির বুক। অর্ক আজকে সোলার হুপ গ্রুপের সিও। আরুনি ভেবেছিল সেদিন হয়তো কথা বলবে, সামান্য কিছু ব্যাখ্যা দিবে। কিন্তু অর্ক নিউজে সব কিছু জানিয়ে দেয়। যেখানে থাকা সবাই কেঁদেছিল, আরুনি বুঝতে পারেনি সেও কেঁদে ফেলেছে। তবে অর্ক আরুনির দিকে তাকায়নি, যেন সে অর্কের সামনে দাঁড়িয়ে থাকা একটা বাতাস মাত্র। সে রাত থেকে একটা অদ্ভুত হাহাকার বাসা বাঁধে আরুনির ভিতরে। ঘুম ভাঙে মাঝরাতে, ঘুম আসে না গভীর রাতে। আয়নায় নিজের চোখে ক্লান্তি দেখে। আর যতই সে নিজেকে বোঝাতে চাই অর্ককে নিয়ে ভাবা উচিত নয়, ততই যেন অর্কের মুখটা আরও পরিষ্কার হয়ে ভাসে ওঠে ওর চোখে। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন রত্না, পাশে সোফায় গা এলিয়ে বসে আরুনি। মন খারাপ করা এক চাহানিতে জানলার দিকে তাকিয়ে রত্না লক্ষ্য করলেন মেয়েটা কিছুদিন ধরে খুব চুপচাপ। তবে এটা তার ব্যাপার বিষয় নিয়ে নয়, বরং অন্য কারণ। এক সময়ই কৌতূহলে বললেন, তোর মন খারাপ কেন রে, এত চুপচাপ কেন? আরুনি তখন তার মায়ের কথা শুনে বলে, না তো মা, কিছু না। এই বাবা রাত দিন টেনশন করছে, কী হবে এসব ভাবছি। রত্না তখন বলেন, না না, কিছু তো হয়েছে। সবচেয়ে বড় কিছু না হলে এরকম চুপ করে দীর্ঘশ্বাস মুখের ভিতরে বের হয়। তুই কি অর্ককে নিয়ে ভাবছিস? মায়ের মুখে অর্কের নাম শুনি আরুনি চুপ হয়ে যায়। ভিতরে যেন কেউ কাটাবি দিয়ে দেয়। আরুনি বলে, মা তুমি জানো সব? রত্না তখন বলে, অর্ক ছোটবেলা থেকে এরকম ছিল, কারো ক্ষতি করেনি। আমরা যখন ওকে চাকরের মতো ব্যবহার করতাম, বাড়ির পোষা কুকুর থেকে খারাপ আচরণ করতাম, বোকা দিতাম, সেই ছেলেটা কোনোদিন মুখে শব্দ পর্যন্ত করেনি। হয়তো তার বদদুয়াতে আজকে আমাদের পরিবারের খারাপ অবস্থা নেমে এসে যাচ্ছে। আরুনি তখন বলে, আমি আমি খুব খারাপ আচরণ করেছি মা ওর সাথে। রত্না তখন বলে, সেটাও বুঝে বলতো, তেমন কিছু হয়নি ম্যাম, মানে সে সব মেনে নিত। আর যে ছেলেটা 20 টাকার মালিক, তাকে দেখে আমার গর্ব হয়। কিন্তু আমাদের অহংকার তখন ওকে শেষ করে দিতে চেয়েছিল। এখন মনে হয় ও চলে গিয়ে ভালো কাজই করেছে। আরুনি চোখ ঝাপসা হয়ে আসে, বুকটা যেন ফেটে যাচ্ছে। আরুনি বলে, আমার এত অহংকার ছিল, আমি তাকে কখনো মানুষ বলে ভাবিনি। অথচ এখন আমি তার চোখে দেখাতেও সাহস পাই না। রত্না চুপচাপ মাথায় হাত রাখেন মেয়ের চোখে ছিল মা হৃদয়ের অপর মমতা। রাবেকা এলেন, রত্না থেকে কফি দিয়ে বললেন, তুমি জানো অর্ক এখন কি হয়েছে? রাবেকা তখন রত্নাকে উদ্দেশ্য করে বললেন, আমাদের বাড়িতে থাকা সে কাজের ছেলেটা। রত্না তখন বলেন, হ্যাঁ, আজ সে বিশাল বিজনেস সাম্রাজ্যের মালিক, সোলার রুপ গ্রুপের সিও। রাবেকা বিস্ময় চুপ করে গেলেন। কিছুক্ষণ পর বললেন, টিভিতে ওর ইন্টারভিউ দেখেছি, প্রথমে চিনতে পারিনি। আমরা তার সাথে বড্ড অন্যায় করেছি, মানুষই মনে করিনি। অথচ সেই ছেলেটা এখন টপ বিজনেসম্যান। আরুনিকে ওকে নিয়ে ভাবছে। রতন চুপ করে থাকেন। আরুনির নাম শুনলেই তার বুক কেঁপে ওঠে। আর আরুনি সে তখন বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল, চোখে কেবল অর্ক। আরুনি অবশেষে শ্বাস করে ফোন করলো অর্ককে। রিং বাজছে, 1 বার 2 বার 3 বার, কিন্তু কেউ ধরলো না। অর্কের নাম্বারে ম্যানেজ করা ওর কাছে কোনো বিষয় না। সে নাম্বার পেয়ে কল করেছিল, কিন্তু রিসিভ হয়নি। সেটা না 2 দিন ফোন করেছে অর্ককে, বেশিরভাগ সময় ব্যস্ত সিগন্যাল, তারপর আবার কিছু না। আরুনির ভেতরটা যেন ছিন্নভিন্ন হয়ে যায়। যে ছেলেটাকে সে একদিন অবহেলা করেছিল, আর সেই ছেলেটা একটুও পাত্তা দিচ্ছে না তাকে। আরুনি ঠিক করলো সরাসরি যাবে অর্কের অফিসে। সে চলেও আসে পরের দিন। সোলার রুপ গ্রুপের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে যখন আরুনি উপরের দিকে তাকায়, বুকটা ধরফর করে ওঠে। চোখের সামনে যেন অর্কের সেই দীপ্ত মুখ ভেসে ওঠে। আমি কথা বলবো, যাই হোক। নিজের মনকে বোঝে আরুনি। সিকিউরিটি থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে রিসেপশনে গিয়ে দাঁড়ায়। রিসেপশনের মেয়েটি আরুনিকে উদ্দেশ্য করে বলে, কাকে চাই ম্যাম? তখন আরুনি তখন বলে, অর্কের সাথে দেখা করতে এসেছি। এমন সময় জান্নাত এসে দাঁড়ায়, আরুনিকে চিনতে পারে। আরুনি জান্নাতকে দেখে জান্নাত বলে, আপনি আরুনি? আরুনি তখন বলেন, আমাকে চেনেন? জান্নাত তখন বলে, হুম। আরুনি তখন বলে, অর্কের সাথে কি একটু দেখা করানো যাবে? জান্নাত তখন বলে, আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, দেখে শিডিউল। আরুনি তখন বলে, না, নেই। জান্নাত তখন বলে, সরি, স্যারের সাথে ব্যাপারে দেখা হবে না, তাছাড়া স্যার এখনো বিজি। আরুনি তখন বলে, তাহলে আমি বসে থাকবো, কখন ফ্রি হবে? জান্নাত তখন বলে, সেটা জানি না, তবে আপনি বসতে চাইলে বসেন। ওয়েটিং লবিতে থাকেন, কিন্তু কখন বের হবে জানি না।
আরুনি সোফা থেকে বসলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর অবশেষে অর্ক বেরিয়ে এলো কনফারেন্স রুম থেকে। চারপাশে বিজনেস এক্সিকিউটিভ, সাংবাদিক, সহকর্মীরা ঘিরে আসে তাকে। জান্নাতও আসে ওর সাথে। নতুন প্রজেক্ট নিয়ে জানতে চাই রিপোর্টাররা, মায়ের হাতে সবাই ঘিরে আসে। অর্ক কিছু বলতে যাবে তখনই চোখ চলে যায় সবার পিছনে দাঁড়িয়ে থাকা আরুনির দিকে। অর্ককে অবাক করে দিয়ে আরুনি এগিয়ে এসে বলে, অর্ক, আমি একটু কথা বলতে চাই তোমার সাথে। অর্ক এক ঝলক তাকায়, তারপর ঠান্ডা স্বরে বলে, আজ ব্যস্ত আছি, সময় নেই। আরুনি তখন বলে, প্লিজ 1 মিনিট। অর্ক তখন বলে, শোনো, আমার জীবনে এখন গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে, সময় নষ্ট করতে চাই না। পারলে রিসেপশনের নাম্বার রেখে যাও বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখো, দেখা হবে যদি সময় পাই। তারপর কোনো কথার অপেক্ষা না করে অর্ক চলে যায়। সাথে জান্নাতের হাতটা ধরে আরুনি নির্বাক দাঁড়িয়ে থাকে। পেছনে কয়েকজন অফিস কর্মী বলা শুরু করে, উনি না স্যারের সেই ভালোবাসার মানুষ ছিল। স্যার গরিব থাকায় তখন না করে দিয়ে স্যার যখন টাকার মালিক হলো তখন এসেছে পাত্তা নিতে। এসব শুনে আরুনির বুকটা কেঁপে ওঠে। সে চোখের জল চেপে দ্রুত বেরিয়ে আসে বিল্ডিং থেকে। গাড়িতে বসে আছে অর্ক, পাশে জান্নাত। অর্ক জানলাতে তাকিয়ে দেখে আরুনি মাথা নিচু করে বের হচ্ছে। জান্নাত তখন অর্ককে উদ্দেশ্য করে বলে, কি মজা পাচ্ছ কষ্ট দিয়ে মেয়েটাকে? অর্ক তখন বলে, পৈশাচিক মজা। জান্নাত তখন বলে, অর্ক, তুমি তো এমন ছিলে না, বিনয় ছিলে। তুমি স্টেট কথা বলা কবে থেকে ধরলে? হ্যাঁ। অর্ক তখন বলে, জানি না, বাদ দাও, কাজ ছাড়া কোনো কিছু ভাবতে চাই না। জান্নাত আর কিছু বলতে পারি না। সেও জোরে শ্বাস নেয়। আরুনি বাড়িতে চলে আসে। রাতে জানলার পাশে দাঁড়িয়ে আরুনি নিজের সাথেই লড়াই করে, নিজের সাথে কথা বলেছে। আমি কেউকে ভালোবেসে ফেলেছি নাকি আমি কেবল অনুশোচনায় ভুগছি? কিন্তু যখন তাকে দেখি আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। অন্যায় বোধ থেকে কি ভালোবাসাও তৈরি হয়? তার চোখে বারবার ফিরে আসে অর্কের ঠান্ডা মুখ, অবহেলার চোখ, নির্বিকার কণ্ঠ। চোখের সামনে ভাসতে থাকে অর্কের সবকিছু। একদিন বৃষ্টির ভিতরে ছেলেটা সারা রাত তার গাড়ির কাদা ধুয়েছিল, কাদাওয়ালা জুতো কাপড় সব পরিষ্কার করে দিয়েছিল। তখন অর্কের চেহারা ছিল মলিন, মাথার বড় বড় চুল। অথচ এখন অর্ক এসব ভেবে আরুনির গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে নিজেই বলে, আমি বলেছিলাম ভালোবাসা পেতে হলে নিজের যোগ্যতা থাকতে হয়। আজ আমি বুঝি তুমি সেই যোগ্যতায় পৌঁছে গেছো, আর আমি পড়ে আছি ফুলের ধ্বংসস্তূপে। পরের দিন বিকেলে অর্ক গাড়ি নিয়ে বেরিয়ে আসছে অফিস থেকে। সামনের রাস্তার দাঁড়িয়ে আছে আরুনি। চোখে চোখ পড়লো, কিন্তু অর্ক কাজ তুলে গাড়ি চালিয়ে চলে গেল। আরুনি শুধু তাকিয়ে থাকলো তার চলে যাওয়ার পেছনে। তার ভিতরে আবার সেই শব্দ, ভালোবাসা এখন শুধুই একতরফা, পিছু হটা।